নিজেকে নির্দোষ প্রমাণ করে রাজদীপ চ্যাটার্জির মুখোশ খুলে দিল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রায়া বিদ্যাকে বলতে থাকে, ম্যাম আপনি যে এত বড় বেইমানি করবেন আমরা ভাবতে পারিনি। আমরা যদি জানতাম তবে তবে আগে থেকে সতর্ক হয়ে যেতাম। এরপরে দেখা যায় শ্রাবণ বলতে থাকে, এই আমার দিদিকে আজে বাজে কথা বললে কিন্তু মুখ মেরে ভেঙে দেবো। তখন তখন রায়া 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 শ্রাবণের দিকে ধমকে এলে তখন বিদ্যা আটকে দেয় আর বলতে থাকে, প্লিজ তোমরা সিনক্রেট করো না। এরপরে শ্রাবণ বলতে থাকে, মারবে তো মারো, আমি আমার দিদির জন্য মারটা বুক পেতে নেব, কোনো সমস্যা হবে না। আমার দিদি তো এই চ্যাটার্জি বাড়ির বউ হওয়ার জন্য কতই না লড়াই করেছে। আই প্রাউড অফ ইউ মাই ডিয়ার। আমি আমি অনেক খুশি যে তুই তুই এই বাড়ির বউ হতে সফল হয়েছিস। এখন তো তুই এই কলেজের মাথায় বসতে পারবি, তাই না রে দিদি? তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, এসব কি হচ্ছে? তখন তখন স্টুডেন্টরা সবাই বলতে থাকে, আমরা কেউ ক্লাস করব না, এই বলে বেরিয়ে যায়। তখন তখন শ্রাবণ বলতে থাকে, কি ব্যাপার প্রফেসর দেবী, এখন হতাশ হচ্ছ কেন? হতাশ হয়ে কোনো লাভ নেই। এভাবে তোমার ছাত্রছাত্রীরা তোমাকে ছেড়ে চলে যাবে। একে একে সবাই তোমাকে ছেড়ে দেবে, শুধু শুধু তুমি একাই পড়ে থাকবে আর তোমাকে চিল শকুনে ছিঁড়ে খাবে। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, শ্রাবণ তুই এটা কেন করলি? এভাবে এভাবে নাটকটা কেন করলি বল? তখন শ্রাবণ বলতে থাকে, নাটকটা নাটকটা না করলেই তো নয়, তাই না? নাটকটা না করলে তো হতো না, আমাকে তো নাটকটা করতেই হতো। আমি যদি নাটকটা না করতাম তবে তো স্টুডেন্টরা তোর সঙ্গে যে মিল দিয়ে থাকতো সবাই মিলে তোরা হোস্টেলটা ভাঙা আটকে দিতি। আর এখন আমি যে নাটকটা করলাম সেটার ভিত্তিতে স্টুডেন্টরাও এখন এখন এখান থেকে বেরিয়ে যাবে, আর তুইও স্টুডেন্টদের সারা কিচ্ছু করতে পারবি না। এই বলে শ্রাবণ চলে যাবে। ঠিক তখনই বিদ্যা শ্রাবণের কলার চেপে ধরে আর বলতে থাকে, অনেক হয়েছে শ্রাবণ, অনেক হয়েছে। তোকে এখন আমি শিক্ষা দেব। তুই তুই যে কাজগুলো করলি মোটেও ঠিক করিসনি। আমার স্টুডেন্টদের সামনে আমাকে আমাকে যেভাবে ছোট করলি, আমাকে যেভাবে দোষী সাজালি, এটার জন্য তোকে পস্তাতে হবে, তোকে ক্ষমা চাইতে হবে। এরপরে দেখা যায় শ্রাবণ বিদ্যার হাত ঝাঁটা দিয়ে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে বিদ্যা বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে তখন রিত বলতে থাকে, কি ব্যাপার বিদ্যা, তোমাকে প্রচন্ড লাগছে, কি হয়েছে? তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? তখন বিদ্যা বলতে থাকে, আমার কিছু ভালো লাগছে না, আমি কি করব বুঝতে পারছি না। তখন তখন রিত বিদ্যাকে বলতে থাকে, কি হয়েছে আমাকে বলো, তোমার কি সমস্যা হচ্ছে আমাকে বলো, আমি যদি কোনো কিছু করতে পারি, আমি যদি কোনোভাবে সলভ করতে পারি। তখন বিদ্যা বলতে থাকে, আপনি কিছু করতে পারবেন না। আসলে আসলে এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আসলে আমার স্টুডেন্টরা আমার উপর ক্ষেপে আছে। আপনার বাবা রাজদীপ চ্যাটার্জি ওদেরকে এমন ভাবে বুঝিয়েছে, ওদেরকে এমন ভুলভাল বুঝিয়েছে, যার কারণে ওরা ওরা আমাকে ঘৃণা করছে, আমার উপর ক্ষেপে আছে, আমাকে আমাকে মারতে চাইছে। ওরা ওরা আমাকে দেখতে চাইছে না, আমাকে বলছে যে আমি যেন ওদের সামনে না যায়, আমি নাকি ওদের হস্টেলটা ভেঙে দিতে বলেছি। এরপরে দেখা যায় তখন রিক বলতে থাকে, ওদেরকে তো বোঝাতে হবে যে তুমি তুমি এই কাজটা করোনি। তখন বিদ্যা বলতে থাকে, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ওরা বুঝেনি, ওদেরকে প্রমাণ দেখাতে হবে, কিন্তু আমি এখন প্রমাণটা কোথায় পাবো? তখন রিক বলতে থাকে, প্রমাণটা প্রমাণটা খুঁজে বের করার দায়িত্ব আমার, আমি প্রমাণটা খুঁজে বের করবো বিদ্যা, তুমি চিন্তা করো না। তখন তখন দেখা যায় বিদ্যা রিকের কাছে হাত জোড় করে বলতে থাকে, প্লিজ এখন আমাকে একা থাকতে দিন, আমার আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি কি করব? আমার স্টুডেন্টদের সঙ্গে আমি কথা বলতে পারছি না, ওরা আমাকে বিশ্বাস করছে না, আমাকে আমাকে অবিশ্বাস করছে, আমাকে অপমান করছে, কিন্তু আমি আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন এই কথা শুনে দেখা যায় রিক বলতে থাকে, আর তুমি তুমি চিন্তা করো না, তুমি আগে কিছু খেয়ে নাও, তারপরে কি করা যায় আমি দেখছি। কারণ কারণ এখন এখন যদি না খেয়ে থাকো তবে তুমি লড়াইটা করবে কি করে? তোমাকে তো লড়াইটা করতে হবে, তাই না? তখন বিদ্যা বলতে থাকে, অবশ্যই অবশ্যই আমাকে লড়াইটা করতে হবে, তবেই না আমি সফল হতে পারবো। এরপরে রিক নিজের হাতে বিদ্যাকে খাইয়ে দিলে তখন বিদ্যা লক্ষ্মী মেয়ের মতো সবগুলো খাবার খেতে থাকে। তখন তখন দেখা যায় বারবার বারবার বিদ্যার ফোনে ফোন আসলে রিক কোনোভাবে বিদ্যাকে ফোনটা ধরতে দেয় না। এরপরে রিক বিদ্যাকে বলতে থাকে, আচ্ছা বিদ্যা, তোমার তোমার খাবারগুলো কেমন লাগছে বলো তো? তখন বিদ্যা বলতে থাকে, বেশ ভালোই লাগছে, কেন, কি হয়েছে? তখন রিক বলতে থাকে, আসলে আসলে খাবারটা আমি বানিয়েছিলাম তো তাই জিজ্ঞেস করলাম, তুমি তো কিছু বললে না, তাই বললাম। আসলে আসলে মাম্মিই তো যাচ্ছিল তোমার জন্য খাবার বানাতে, কিন্তু আমি বললাম তোমাকে কষ্ট করতে হবে না, আমি বিদ্যার জন্য খাবারটা তৈরি করে নেব।
এরপরে দেখা যায় এই কথা শুনে বিদ্যা লজ্জা পেয়ে যায়। এরপরে উঠে দাঁড়ালে তখন তখন বিদ্যার কাছে আসতে চাইলে বিদ্যা বলতে থাকে, কি ব্যাপার, এসব কি হচ্ছে? তখন রিত বলতে থাকে, একটু একটু দেখতে দাও না বিদ্যা, এভাবে এভাবে কেন কেন বলছো? তখন বিদ্যা বলতে থাকে, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো তো ভিত্তিহীন। আমরা তো সেরকম কোনো সম্পর্ক নেই যার জন্য আপনি এভাবে এভাবে আমাকে দেখছেন। তখন এ কথা শুনে রিত বলতে থাকে, কেন, আমরা হাজবেন্ড ওয়াইফ, আমাদের মাঝখানে সেরকম সম্পর্ক নেই? কে বলেছে? অবশ্যই অবশ্যই থাকতে পারে। তখনই দুজনেই চোখ বন্ধ করে নেয়। তখন দেখা যায় বিদ্যার ফোন আবার বেজে উঠলে তখন রিতকে বিদ্যা বলতে থাকে, প্লিজ আমাকে একটা মিনিট সময় দিন, কে বারবার ফোন করছে, আমাকে দেখতে দিন, আমি ফোনটা রিসিভ করে আসছি। তখন রিত বিদ্যাকে বলতে থাকে, পরে বিদ্যা, এখনই এখনই তোমার ফোন রিসিভ করার কিচ্ছু আসে যায় না, তোমাকে ফোন রিসিভ করতে হবে না। তুমি তুমি খাবারগুলো আগে খেয়ে নাও, তারপরে ফোন করবে, তারপরে ফোন ধরবে, কথা বলবে, এর আগে নয়, বুঝতে পেরেছো? তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ বুঝতে পেরেছি। এরপরে এরপরে দেখা যায় বিদ্যাকে খাইয়ে দিচ্ছে আর বিদ্যা লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ খেয়ে দিচ্ছে। তখন বিদ্যা মনে মনে বলতে থাকে, এরকম কেয়ারিং একজন হাজবেন্ড থাকলে আর কি বা দরকার হয়, আর কি বা লাগে? যেভাবে যেভাবে ও আমাকে আমাকে কেয়ার করে, তবে তবে আমি ওকে নিয়ে বাড়ি থেকে কি করে বেরিয়ে যাব? নিজের সুখের জন্য আমি কি করে রাজদীপ চ্যাটার্জিকে অসুখী করে দিই? কিন্তু ওই লোকটা তো অতিরিক্ত করে ফেলছে। যেভাবে উপরে ওঠার চেষ্টা করছে, সেভাবে তো আমরা বিপদে পড়ে যাব, তাই না? তখন রিত বলতে থাকে, তুমি চিন্তা করো না বিদ্যা, তুমি চিন্তা করো না, তোমাকে কে ফোন করেছে এখন ফোনটা ধরে তারপরে কথা বলে আমাকে বলো। এরপরে বিদ্যা ফোনটা ধরা মাত্র চমকে যায়। বিদ্যাকে ওপাশ থেকে কেউ একজন বলতে থাকে, হস্টেলটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, বুলডোজার চালানো হয়েছে, আর সকল স্টুডেন্টদের বাইরে বের করে দেওয়া হয়েছে, আর সবার মাঝখানে ছড়িয়ে দেওয়া হয়েছে যে প্রফেসর বিবি এই এই অর্ডারটা দিয়েছে, প্রফেসর বিবির কনসার্নে এই সবকিছু হয়েছে। এ কথা শুনে অবাক হয়ে যায় রিত বলতে থাকে, তার মানে তোমার অর্ডারে, মানে তুমি তো এখানে গত দু ঘন্টা হলো এখানেই আছো, তবে তবে তোমার নামে এই খবর কি করে বেরোলো? তখন বিদ্যা বলতে থাকে, এটা পুরোটাই একটা ছক। ওখানে ওখানে দেওয়া হয়েছে যে প্রফেসর বিবি নিজে নিজে এই লোকগুলোকে ভাড়া করে ওদেরকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে, এগুলো এগুলো বলা হয়েছে। এদিকে দেখা যায় শ্রাবণ বলতে থাকে, সরি দিদি, তোকে তোকে জানাতে বাধ্য হলাম, তা না হলে তো তুই ওখানে আসতে না, তাই না? ওখানে তো চিনির মধ্যে, ওখানে যে সব হোস্টেল একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, তোকে সেটা জানানো হয়নি। তোকে শুধু বলা হয়েছে বুলডোজার মারা হয়েছে, তার কারণে তুই ছুটে আসবি আর ওখানেই তোকে তোকে একদম শেষ করে দেওয়া হবে। এদিকে বিদ্যা টোটোতে বসে পড়ে আর সেখানে যাওয়ার জন্য টোটোওয়ালাকে ভাড়া বেশি দিয়ে বারবার বলতে থাকে, প্লিজ দাদা একটু তাড়াতাড়ি চলুন, একটু আর্জেন্ট আছে তো তাই। তখন দেখা যায় টোটোওয়ালা বলতে থাকে, প্লিজ দিদি, এতটা উত্তেজিত হবে না, বেশি জোরে চালালে ট্রাফিক সিগন্যালে আটকে যাব। এরপরে বিদ্যা হোস্টেলে এলে তখন সব স্টুডেন্ট মিলে বিদ্যাকে ঘেরাও করে ধরে। তখন বিদ্যা বলতে থাকে, প্লিজ এরকম করে আমাকে আটকিও না, আমাকে যেতে দাও, ওখানে দেখতে দাও কি হয়েছে ওখানে। তখন এ কথা শুনে দেখা যায় স্টুডেন্টরা বলতে থাকে, ম্যাম, আপনি নিজের স্বার্থের জন্য আমাদের এত বড় একটা ক্ষতি করতে পারলেন। আপনি বলতে পারতেন যে তোমরা সবাই নিজেরা নিজেদের জায়গায় চলে যাও, তবেই তো আমরা চলে যেতাম। তবে এরকম করে কেনই বা হেনস্থা করলেন বলুন তো? তখন দেখা যায় আড়াল থেকে একটা লোক এসে লাঠি হাতে একটি লোক এসে বিদ্যাকে পেছন থেকে আঘাত করে। ঠিক তখনই বিদ্যা চিৎকার করে উঠলে স্টুডেন্টরা সবাই অবাক হয়ে বিদ্যার দিকে তাকিয়ে থাকে। এরপরে বিদ্যা মাটিতে লুটিয়ে পড়লে স্টুডেন্টরা কেউ কোনো কথা বলে না, সেখানে দাঁড়িয়ে থেকেই সবটা দেখতে থাকে। এরপরে একে একে চারটে গুন্ডা বেরিয়ে আসে। তখন গুন্ডাগুলোকে দেখে অবাক হয়ে যায় বিদ্যা। এরপরে যখনই বিদ্যাকে মারতে যাবে তখনই বিদ্যা লাঠিটা ধরে ফেলে আর বলতে থাকে, এত এত বড় সাহস তোর, আমাকে মারবি? আমাকে মারা এতটাও সহজ নয়। আমাকে মারতে তোদের অনেক অনেক দিন প্রশিক্ষণ নিতে হবে, তারপরে আমার সঙ্গে লাগতে আসতে পারবি, এর আগে নয়। তখন এ কথা শুনে দেখা যায় গুন্ডাগুলো বলতে থাকে, তার মানে কি বলতে চাইছো তুমি, আমরা ফাইট করতে পারি না?
এরপরে এরপরে দেখা যায় আরেকটা গুন্ডা পেছন থেকে বিদ্যাকে যখনই মাথায় মারবে ঠিক তখনই রীতে সে লাঠিটা ধরে ফেলে আর বলতে থাকে, কি ব্যাপার, তোরা তোরা কি ভেবেছিস বিদ্যার কেউ নেই? বিদ্যার কেউ না থাকলেও বিদ্যার ভালোবাসা আছে, বিদ্যার হাজবেন্ড আছে। এরপরে এরপরে দেখা যায় লোকগুলোকে বিদ্যাকে মারার লোকগুলোকে সে রীত সেখানে মারতে থাকে। এরপরে এরপরে বিদ্যা ইশারা করে বলতে থাকে, আপনিও মারুন, এদিকে আমিও চালিয়ে যাচ্ছি। এরপরে এরপরে দেখা যায় এদিকে এদিকে রীত ও বিদ্যা দুজনে দুজনে গুন্ডাগুলোকে মারতে থাকে। এরপরে এরপরে দেখা যায় রীত বলতে থাকে, কি ব্যাপার, তোমরা তোমরা হারিয়ে গেলে কেন, কোথায় গেলে, এসো এসো বলছি। তখন দেখা যায় গুন্ডাগুলো অনেক ভয় পেতে থাকে। এরপরে এরপরে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে বিদ্যা বিদ্যা হোস্টেলের দিকে যাবে ঠিক তখনই সবাই মিলে বিদ্যাকে ধরে ফেলে। এরপরে ঋতু বিদ্যা সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে হস্টেলের কাছে চলে আসে। আর সেখানে এসে দেখতে পায় হস্টেলের একটা ইটো আর বেঁচে নেই। এটা দেখে চিৎকার করে ওঠে বিদ্যা। বিদ্যা বলতে থাকে, এটা কি হয়ে গেল? এ বলে মাটিতে লুটিয়ে পড়ে। তখন রিত বলতে থাকে, বিদ্যা তুমি এতটা ভেঙে পড়বে না, প্লিজ ভেঙে পড়বে না, শক্ত হতে হবে, তোমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে, শক্ত হয়ে এই সবকিছুর প্রতিবাদ করতে হবে। তখন বিদ্যা বলতে থাকে, মিস্টার রাজদীপ চ্যাটার্জি, দেখুন দেখুন আপনার বাবা আমার আমার কলেজটা, আমার হোস্টেলটা একদম গুড়িয়ে দিয়েছে, আমার সবকিছু একদম গুড়িয়ে দিয়েছে। আর আমার স্টুডেন্টরা ভাবছে সবকিছু আমি করেছি। ওরা এমন ভাবে আমাকে দোষী বানিয়েছে, সবার সামনে আমাকেই দোষী বানিয়ে দিল। আর আমি এখন কি করব? আমি আমার স্টুডেন্টদের কাছেও দাঁড়াতে পারবো না, আর আমার হোস্টেলটাও আমি বাঁচাতে পারলাম না। তখনই রায়া এসে বলতে থাকে, ম্যাম, এভাবে এভাবে ঠকালেন, এভাবে এভাবে কলেজটা ভেঙে দিলেন। আমরা তো আপনাকে ভগবান মনে করতাম, কিন্তু আপনি আপনি এটা কি করে করতে পারলেন বলুন তো? তখন এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, প্লিজ রায়া, বোঝার চেষ্টা করো মা, আমি কিছু করিনি। এরা সবটাই চক্রান্ত করেছে, আমাকে আমাকে তোমাদের থেকে দূরে ঠেলে দেওয়ার জন্যই এমনটা করেছে। তোমাদের সঙ্গে আমার ভুল বোঝাবুঝি তৈরি করেছে, কারণ তোমরা যাতে কোনো বিপদে পড়লে আমাকে না ডাকো, এই সুযোগে তোমাদের বিপদে ফেলে ওরা সবটা হাসিল করতে পারবে। কিন্তু তোমরা তোমরা বোকামো করে ঠিক সেটাই করেছো, ওদের জালে পা দিয়ে দিয়েছো। তখন রায়া বলতে থাকে, প্লিজ ম্যাম, হয়েছে, অনেক হয়েছে, আপনাকে আর আমাকে বোঝাতে হবে না। আমাদের আমাদের স্বপ্নটা তো একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আপনি আপনি কলেজের মাথায় বসবেন এখন, কিন্তু আমাদের ভবিষ্যৎটা কি হবে? আমরা কোথায় গিয়ে থাকবো, কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের আমাদের আর হয়তো বা কখনোই পড়াশোনা করা হবে না, কখনো আমরা এত টাকা ডোনেশনও দিতে পারবো না, এই কলেজটাতেও ভর্তি হতে পারবো না। এদিকে এদিকে দেখা যায় ডাইনিং এ বসে রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, সবাই সবাই খেয়ে নাও। ঠিক তখনই দেখা যায় রাজদীপের ফোনে কাশ্যপ ব্যানার্জি ফোন করলে। তখন রাজদীপ বলতে থাকে, আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আপনি আপনি বলে দিন কাল সকালে যেন 4-5টা বাউন্ডারি করে নেওয়া হয়। আর এরপরে এরপরে যা যা করতে হবে সবটা আমি করে দেব, কাউকে কাউকে কোনো চিন্তা করতে হবে না। এরপরে এরপরে দেখা যায় রাজদীপের কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে পৃথাও শুনে অবাক হয়ে যাচ্ছে। এরপরে পৃথা বলতে থাকে, তুমি তুমি যে কি করছো আমি বুঝতে পারছি না। এরপরে রাজদীপ বলতে থাকে, আমি আপনাকে যেগুলো বললাম ঠিক সেগুলোই করুন। আর মন্ত্রী মশাইও থাকছে এই সব কিছুতে, মন্ত্রী মশাই অংশগ্রহণ করছে। প্রফেসর বেবিকে দিয়ে আমি এটার উদ্ভাবন করাবো, প্রফেসর বেবিকে দিয়ে এটার একটা প্রেস মিট করাবো, ওখানে বড় একটা একাডেমি তৈরি হবে। এসব কিছু প্রফেসর বেবি ঘোষণা দেবে, আপনি কোনো চিন্তা করবেন না। এ কথা শুনে দেখা যায় রূপ অবাক হয়ে যায়। রূপ বলতে থাকে, কি বলছে এসব? বা দাদা, তুমি এসব কি বলছো? তখন দেখা যায় ডাইনিং এ বসে রাজদীপের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সবাই রাজদীপের কথাগুলো শুনতে থাকে। এরপরে রাজদীপ বলতে থাকে, আমি আমি যা বলছি একদম ঠিক বলছি, একদম ঠিক বলছি। একবারে বিদ্যাকে যেভাবে যেভাবে আমি কলেজ থেকে তাড়িয়েছি ঠিক সেভাবে এখান থেকেও তাড়াবো। এরপরে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি কথা বলছে ঠিক তখনই বিদ্যা এসে হাতে হাতে তালি দিতে থাকে আর ভিতরে ঢুকতে থাকে। বিদ্যাকে দেখে ভয় পেয়ে যায় রাজদীপ চ্যাটার্জি। এরপরে ঋতু বিদ্যার পাশে 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 আছে। তখন বিদ্যাকে দেখে অবাক হয়ে গেলে বিদ্যা বলতে থাকে, বা মিস্টার রাজদীপ চ্যাটার্জি, খেলাটা তো ভালোই খেললেন, অনেক ভালো একটা চাল দিয়েছেন, তাই না? তখন রাজদীপ বলতে থাকে, তুমি তুমি একদম কথা বলবে না বিদ্যা, তুমি একদম বাড়াবাড়ি করবে না। যে কাজগুলো করেছি একদম ঠিক করেছি, এতে এতে কোনো বাড়াবাড়ি করার মতো কোনো কিছু হয়নি। তুমি তুমি ফেঁসে গেছো, তুমি এখন তোমার স্টুডেন্টদের সামনে কোনো কিছুতেই মুখ দেখাতে পারবে না। তখন বিদ্যা বলতে থাকে, আমি আমি কি করতে পারবো কি করতে পারবো না সেটা পরে দেখে নেব।
এরপরে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, যেভাবে যেভাবে আমি এই কলেজ থেকে ছাত্রছাত্রীদের তাড়িয়েছি, ঠিক সেভাবে এ বাড়ি থেকে আমি তোমাকেও বের করে দেব। আরো আরো অনেক কিছু বলতে থাকে রাজদীপ চ্যাটার্জি। এরপরে দেখা যায় রিত আড়াল থেকে সবকিছু ফোনে রেকর্ডিং করতে থাকে। আর বাইরে বাইরে সকল স্টুডেন্টদের দাঁড় করিয়ে রেখেছে বিদ্যা রাজদীপের মুখ থেকে সকল কথা বের করার জন্য। এরপরে দেখা যায় রাজদীপ বলতে থাকে, আমি আমি তোমাকে কথা দিচ্ছি বিদ্যা, আমি আমি তোমাকে কলেজ থেকে কি করে বের করতে হয় আমি তোমাকে বের করব। যেভাবে তোমার স্টুডেন্টদের বের করে তোমার সঙ্গে ঝামেলা পাকিয়ে দিয়েছি, ঠিক সেভাবে তোমাকেও আমি বাড়ি থেকে বের করে দেবো রিতের সঙ্গে ঝামেলা পাকিয়ে। তখন রিত কথা বলে রিতকে থাপ্পড় মারে রাজদীপ চ্যাটার্জি। এরপরে বিদ্যা সবকিছু রেকর্ডিং করে রাজদীপকে শোনায় আর বলতে থাকে, এবার সবটা প্রমাণ হয়ে যাবে, আপনি আপনি আমার স্টুডেন্টদের যে ভুলগুলো বুঝিয়েছিলেন। ঠিক তখনই দেখা যায় ভয় পেয়ে যায় রাজদীপ চ্যাটার্জি। এরপরে বিদ্যা বলতে থাকে, কি ব্যাপার স্টুডেন্টসরা, তোমরা সবাই ভেতরে এসো, শুনতে পেলে তো মিস্টার রাজদীপ চ্যাটার্জি কি চালটা চেলেছে, তোমাদের কিভাবে কিভাবে বোকা বনে পাঠিয়েছে।